হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআরএ। যারা চ্যানেলটিতে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমার কাছে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থেকো। এবার আসা যাক মেন আলোচনায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের কবিতা তিন পাহাড়ের কোলে। তিন পাহাড়ের কোলে কবিতাটি কার লেখা? তিন পাহাড়ের কোলে কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়, একজন বিশিষ্ট কবি, যিনি তার নিজের কাব্যিক জীবনের সূচনা করেন তার কবিতা জম, যেটা প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসুর কবিতা নামক পত্রিকায়। আর তিনি সফলতা কোথা থেকে পেয়েছেন? তিনি সফলতা পেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা মানে পত্রিকা কৃত্তিবাস। কৃত্তিবাস পত্রিকা থেকে কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার আমরা আসি আমাদের মেন আলোচনা, তিন পাহাড়ের কোলে। তিন পাহাড়ের কোলে কবিতাটি মানে প্রবেশ করার আগে আমরা একটু তিন পাহাড়ের কোল, তিন পাহাড়টা কোথায় সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়ে নিই। যে এখানে তো কবি তার কবিতার মধ্যে আমাদেরকে সেভাবে আলাদা করে বলে দেননি। এটাকে একটু জানতে গেলে আমাদের অবশ্যই কোথার কোন জায়গা নিয়ে হচ্ছে কবিতা এগোচ্ছে সেটা পড়ার আগে আমরা যদি সেই জায়গাটা সম্পর্কে সামান্যতম একটু ধারণা নিয়ে নিই তাহলে আমাদেরও কিন্তু পড়তে বেশ ইন্টারেস্টিং লাগবে, কি তাই তো? তিন পাহাড়টা হচ্ছে পূর্ব রেলওয়েতে যে মালদা থেকে যে স্টেশন, একটা লুপ লাইনের যে অংশ আছে সেইখানকারই একটা অংশে এই তিন পাহাড় জাংশন আছে লুপ লাইনে। এটা ঝাড়খণ্ডে এই তিন পাহাড়টা পড়ে। তা এখানে আমরা কবিতাটিকে সাথে নিয়ে আমরা কবিতার মূল ভাববস্তুর দিকে আমরা অগ্রসর হব। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। কি বলছেন কবি? অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে, মানে কবি যখন তিন পাহাড়ে নেমেছেন, মানে তিন পাহাড় স্টেশন জাংশন বা যাই হোক না কেন, তিনি যখন এখানে নেমেছেন তখন বেশ অন্ধকার, হয়তো রাত্রের দিকে তিনি নেমেছেন। হাওয়া বিলাসী তিন জোড়া চোখ। আমাদের কজোড়া চোখ থাকে? এই যে এক জোড়া, দুটো চোখ, তাই তো? হাওয়া বিলাসী চোখ। হাওয়া বিলাসী চোখ বলতে ভ্রমণ বিলাসী, যা ঘুরতে ভালোবাসে। তাহলে তিন জোড়া যখন, তাহলে কবি এবং তার সঙ্গে হয়তো আরো দুজন রয়েছেন, সেটা কবির বন্ধু হতে পারে কিংবা তার পরিবার হতে পারে। তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। ফ্রেম মানে কি? ফ্রেম মানে আমরা যেখানে ছবি বাঁধাই করি সেটাকে বলা হয় ফ্রেম। তার মানে কি জায়গাটা হয়তো ছবির মতো, হ্যাঁ, সেই ছবির ফ্রেমে চোখগুলো কিন্তু আটকে গিয়েছে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা। জনমানবহীন স্টেশন, কারণ রাত্রির দিকে কবি গিয়েছেন, আর পাহাড়ি এলাকা যেহেতু একটু নিঝুম থাকে, কেউ তো আর পাহাড়ে রাত্রিবেলাতে এসে স্টেশনে বসে থাকবে না। এখনকার সময় হলে হয়তো থাকতো, এটা তো কবি সেই অনেক আগে লিখেছেন না কবিতাটা, সেই সময়। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, আকাশে পুরো তারা ভরা, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। দেখো জায়গাটাকে কবি একটা দেশ হিসাবে বলে দিচ্ছেন। মানে দেশ মানে কি, একটা, ইনি কিন্তু একটা জায়গার কথাই বলেছেন, উনি কিন্তু ভারতের বাইরে কোথাও যাননি। ভারতের মধ্যেই তিনি রয়েছেন, কিন্তু ওই জায়গাটাতে আমরা বলি না কোন নতুন দেশে আমরা চলে আসলাম। হ্যাঁ, আমরা যখন কোনো জায়গায় গিয়ে খুব বেশি বিস্মিত হই, খুব বেশি আমাদের সেই জায়গাটাকে ভালো লেগে যায়, আমরা এলেম নতুন দেশে, তাই না? তো কবিরও সেরকম মনে হয়েছে, এইরকম দেশে এইরকম জায়গায় আসলে সকলেই পথ হারায়। পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। কি বলছেন? পথ হারিয়ে যায় যেদিকে। এই যে বলছেন যে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়,
এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। তো এইরকম পথ হারানোর দেশে যেখানে পথ হারাচ্ছে সেখানেই কিন্তু পথ আছে। তার কারণ কি, ওই আমরা এলোমেলোভাবে পথ হাঁটি না, অনেক সময় কোনো মাঠের ভেতর বড় মাঠে চলে গেলে কিংবা বিশাল কোনো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কোনো পাহাড়ের কাছে চলে গেলে আমরা কিন্তু এলোমেলোভাবে পথ হাঁটি, সঠিক পথ দিয়ে হয়তো আমরা হাঁটি না, মন যেদিকে চায় সেদিকে ছুটে বেড়াই। বিস্তীর্ণ অঞ্চল তো, যাওয়ার প্রচুর জায়গা রয়েছে, ওইটাই কিন্তু যাওয়ার রাস্তা। একটা বড় মাঠ, সেটা তুমি এদিক দিয়ে যাও কি ওই দিক দিয়ে যাও কি ওই দিক দিয়ে যাও, সব দিক দিয়েই কিন্তু তুমি কোনো না কোনো দিকে যাবে, সেদিকে পথ অবশ্যই আছে, তাই না? তা সেরকমই বলেছে, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই। ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। প্রত্যেকটাই কি কোনো পাহাড়ি জায়গায় যে সমস্ত জিনিস আমাদের চোখে পড়ে, প্রথম হলো ঝর্ণা। ঝর্ণা তো আমরা কম বেশি সবাই জানি, জলের ধারা। কাঁদর, কাঁদরটা হচ্ছে একটা জলাভূমি জায়গা, মানে কাদার জল মিশে যে জলটা মানে একটা জলা তৈরি হয় সেটা হচ্ছে কাঁদর। ঠিক আছে, পাহাড়ি এলাকায় গেলে এগুলো দেখতে পাওয়া যায়। টিলা, টিলা হচ্ছে ছোট ছোট পাহাড়, আর পাথর তো পাহাড়ে থাকবেই থাকবে, ইতিউতি পাহাড়ে পাথর ছড়িয়ে থাকে। বনভূমির কাছেই, বনভূমিও রয়েছে পাহাড়ে, সেই কাছে এই সমস্ত সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইবারে যে লাইনটাতে আমরা প্রবেশ করব, এই লাইনটাতে কিন্তু একটু বোঝার ব্যাপার রয়েছে, তাই খুব মনোযোগ দিয়ে এই অংশটা সকলকে শোনার জন্য অনুরোধ করছি। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, দয় দ উপরে কমা অন্তস্তীয়। হ্যাঁ, এটা কি বলছে? বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। কবিরা কি হয়, ছন্দ মেলানোর জন্য অনেক কথা একটু অসমাপ্ত করে ছেড়ে দেন, কিন্তু মনোভাবটা তো আমাদেরকেই বুঝতে হবে, নইলে তো আমরা কবিতা পাঠে আনন্দ লাভ করব না, তাই তো? কবিতা হচ্ছে প্রথম, আমাদের কবিতার উদ্দেশ্য হচ্ছে কবিতার অন্তর্নিহিত অর্থকে খুঁজে বার করা। অন্তর্নিহিত অর্থটা যখন আমাদের বোধগম্য হবে, তখনই কিন্তু আমরা কবিতার মূল রসাস্বাদন করতে পারবো, তাই তো? তো সেই জন্য আমাদের কিন্তু কবিতার শুধু প্রত্যেকটা লাইন না, প্রত্যেকটা যে আমাদের এখানে যে কথা রয়েছে সেই কথাগুলোকে, প্রত্যেকটা কথাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, দয়টা কোথা থেকে এসেছে জানো? দয়টা এসছে হদ, হদ, হদ শব্দ থেকে। হদটা কোথা থেকে এসেছে না, হ্রদ। হ্রদ কথাটা শুনেছো তো তোমরা সবাই, জলাভূমি, হ্রদ, যেখানে মন অবগাহন করতে পারে, যেখানে সেই জলাশয়, সেই জলাভূমি। বনভূমির ওপারে মনোভূমির সেই দয় আছে, যেখানে মন অবগাহন করতে পারে শীতলে। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। মনের ভেতরই যেন ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে, মানে একটা ধর্নাত্মক শব্দ ব্যবহার করেছেন কবি। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর, মনের সাথে মন যেন স্বপ্নের জগতে গিয়ে কথা বলছে। এই দয়টা নিয়ে অনেকের মধ্যেই একটা মানে মত পার্থক্য রয়েছে। অনেকে এটাকে, দয়টাকে আবার মনের উদয়, মনের মধ্যে চিন্তা ভাবনার উদয়কেও বলেছেন অনেকে, কিন্তু আমার মনে হয় যে এটা হদ শব্দ থেকেই এসেছে, যেটার অর্থ কিনা জলাভূমি। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। কি বলছে? পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খোলে। কবি যেন পাহাড়কে একটা নববধূর সঙ্গে তুলনা করছে, যে আমরা যদি ঘুমটা দিয়ে থাকি আমাদের মুখটা একটা অন্ধকারে ঢাকা পড়ে যায়, সেরকমই সেই গ্রাম, যে শক্ত সবুজ গ্রাম, সে যেন একটা ঘুমটা দিয়ে
ছিল এতক্ষণ অন্ধকারে, রাত্রির চাদর। তার মানে আমরা কি বুঝতে পারি, ওই যে কবি যখন তিন পাহাড় স্টেশনে নেমেছেন সেটা ছিল শেষ রাত্রির, আকাশ তারায় ভরা ছিল। আস্তে আস্তে কবিতাটা যত এগোলো তাহলে আমরা বুঝতে পারলাম কি সেটা ছিল শেষ রাত্রি। এখন সেই শেষ রাত্রির অন্ধকার কাটিয়ে আস্তে আস্তে আলো ফুটছে, আর সেই আলোর ঘোমটা খুলে শক্ত সবুজ সুন্দর গ্রাম তিন পাহাড়ের কোলে ভেসে উঠছে। পাহাড়ি গ্রাম, পাহাড়ি এলাকা, সেটা অবশ্যই সবুজে ঢাকা হবে। চোখ বন্ধ করলেই যেন আমরা কবিতাটাকে অনুভব করতে পারবো, সেই জায়গাটাকে আমরা যেন চোখের সামনে পুরো ভেসে উঠতে দেখব। তোমরা কবিতাটা পড়বে আর সেটা বোঝার চেষ্টা করবে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। খাঁচা, আমরা শহুরে জীবনের কেজো মানুষরা আমরা খাঁচাতে বন্দি। হ্যাঁ, আমরা সব খাঁচাতে বন্দি। আমাদের যেই ছোট্ট ছোট্ট ঘর, এগুলোকে কবি এক একটা খাঁচার সঙ্গে তুলনা করেছেন। তা কি বলছে, সহজ করে বাঁচা। আমরা সহজ করে বাঁচতে জানি না। আমাদের মন মুক্তি পায় প্রকৃতির কাছে গিয়ে। মূল মুক্তি, মূল আনন্দ এটা কি প্রকৃতির সান্নিধ্যে গেলেই কিন্তু একমাত্র লাভ করা যায়, নচেত কিন্তু যায় না। আমাদের মতো শহুরে মানুষরা, কেজো মানুষরা আমরা পারি না। আমরা কোথাও যেন একটা আটকে যাই। এখানে কিন্তু সহজভাবে বাঁচা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের লাইফ ভীষণই কমপ্লিকেটেড। হ্যাঁ, এই চার দেওয়ালে বন্দি। কিন্তু সেটা কবি বলছেন তার কবিতায় কি সুন্দরভাবে, যে এটা ওই খাঁচার মধ্যে সম্ভব না। তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। নকশি কাঁথা, নকশি কাঁথা কি? আগেকার দিনে গ্রামের মানুষেরা নকশি কাঁথা, কাঁথার ওপর বড় বড় শাড়ির সঙ্গে শাড়ি জুড়ে তার ভেতর সূক্ষ্ম সুতোর কাজ হতো, নকশি কাঁথা। এখন দেখা যায় না, অনেক আগে। নকশি কাঁথা শব্দটার সাথে আমরা কিন্তু কম বেশি সবাই খুব পরিচিত। অনেক কবিতায় এই নকশি কাঁথার কথা উল্লেখ আছে। খুব সুন্দর একটা কথা। তিন পাহাড়ের নকশি কাঁথার মধ্যে যেন শিশুর কলরব। এখানে শিশু বলতে যে একদমই কবি সেখানকার শিশুদেরকে বোঝাচ্ছেন এমন কিন্তু না। এরকম হতে পারে সেখানকার জনজাতিকেই কবি শিশুর সঙ্গে তুলনা করছেন। ভোর হচ্ছে তো, তাই ওই তিন পাহাড়ের সমস্ত জায়গায় জায়গায় যেন আস্তে আস্তে মানুষেরা জেগে উঠছে, তাদের কলরবের কথা এখানে কিন্তু বলা হয়েছে। তাহলে কবি কি বলছেন একদম শেষে এসে? কবি একদম কবিতা শেষে এসে বলতে চাইছেন যে শহুরে জীবনের খাঁচাতে থেকে মুক্তি সম্ভব নয়। ওই প্রাকৃতিক সান্নিধ্যে আসলে তবেই জীবনে একটা বেঁচে থাকার সুখ, বেঁচে থাকার আনন্দ, মুক্তি সব কিন্তু ওইখানে গিয়েই একমাত্র অনুভব করা সম্ভব। তাহলে কবিতাটা নিশ্চয়ই তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো, এটুকু আশা রাখি। তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা এর পরেও থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা টপিক নিয়ে। আর তোমাদেরকে আবারও বলছি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থাকবে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা।